আসসালামু আলাইকুম। এজের বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সমঝোতা করবে না আওয়ামী লীগ, নির্বাচনের আগে জঞ্জাল সরানোর দাবি বিএনপির, মার্কিন প্রতিনিধি দলের সাথে আলাদা বৈঠক শীর্ষ নেতাদের। কাল উদ্বোধন, ট্রেনে প্রথম যাত্রী হয়ে পদ্মা সেতু পার হবেন প্রধানমন্ত্রী, দুই পারে উৎসবের আমেজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে বিএনপির সাথে সমঝোতার কোনো সুযোগ নেই বলে মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছে আওয়ামী লীগ। আর নির্বাচনের আগে সব জঞ্জাল সরাতে বলেছে বিএনপি। নির্বাচনে যাবে কিনা তা নিয়ে নিজেরা দোটানায় আছে বলে জানিয়েছে জাতীয় পার্টি। ঢাকা সফররত মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে আলাদা আলাদা বৈঠককালে এসব বলেন ওই তিন দলের শীর্ষ নেতারা। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিবেশ ও রাজনৈতিক দলগুলোর অবস্থান জানতে আসা মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের 12 সদস্যের সাথে বৈঠক করেছে আওয়ামী লীগ। রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারি দলের অবস্থান মার্কিন প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন ওবায়দুল কাদের। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, সংবিধান অনুসারেই হবে আগামী নির্বাচন। বিএনপি আলোচনার কোনো পথ খোলা রাখেনি বলেও জানান তিনি। অ্যাডজাস্টমেন্ট করার যে স্পেস, সেই স্পেসটা বিএনপি রাখেনি। তারা প্রধানমন্ত্রী পদত্যাগ চায়। আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, প্রতিনিধি দলকে, প্রধানমন্ত্রী কেন পদত্যাগ? গণতন্ত্র বলতে কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট বিষয়টা থেকেই যায়, কিন্তু কনস্টিটিউশন ভায়োলেট করে কেন মেয়েকে কম্প্রোমাইজ করা যায়? এর আগে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দলের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপি নেতারা। এর নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা কি বলছে? গ্রহণযোগ্য, নিরপেক্ষ, আন্তর্জাতিক মানের, বিশ্বাসযোগ্য, অংশীদারিত্বমূলক নির্বাচনের কথা বলছে। এটার সাথে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অথবা নিরপেক্ষ সরকারের কোনো ব্যবধান নাই। নিরপেক্ষ সরকার ব্যতীত যে তারা যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, এই ব্যাপারে বাংলাদেশের জনগণের মধ্যে কারো সন্দেহ নাই, এবং এই প্রেক্ষাপটে আমরা নিরপেক্ষ সরকারের কথা বলছি। জাতীয় পার্টির সাথে প্রতিনিধি দলের বৈঠকে দলটির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানান। অনিশ্চয়তা তো এখনও আছে। নির্বাচনের ব্যাপারে একটি বড় দল নির্বাচন করবেন না এবং আন্দোলন করবেন, সেখানে সহিংসতা হতে পারে, নানা ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে, এগুলো নিয়ে শঙ্কার বিষয় আছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI যৌথভাবে মার্কিন এই প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলটি পাঠিয়েছে বাংলাদেশে। 13 অক্টোবর পর্যন্ত অবস্থান করে রাজনৈতিক, অরাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন তারা। জানবেন নির্বাচনী পরিবেশ নিয়ে সবার মতামত। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ডায়না জন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এই বিষয়ে বলেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তার সরকার অঙ্গীকারাবদ্ধ। সুইডেনও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানান দেশটির প্রতিমন্ত্রী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গটি আলোচনায় স্থান পেলে যুদ্ধ বন্ধ এবং এর মধ্য দিয়ে বাঁচানো অর্থ মানবজাতির কল্যাণে ব্যয় করার কথা বলেন প্রধানমন্ত্রী। 10 লাখেরও বেশি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া শেখ হাসিনার প্রশংসা করেন সুইডিশ প্রতিমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রতিমন্ত্রী ডায়না জন্স। আগামী জাতীয় নির্বাচনের আগে কোনো নিষেধাজ্ঞা আসবে না বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মানুষকে ভয় দেখাতে কেউ কেউ বাংলাদেশের উপর নিষেধাজ্ঞার কথা বলছেন বলেও দাবি করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ডায়না জন্সের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান শাহরিয়ার আলম। এ সময় ডায়না জন্স বলেন, তার দেশও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, সামনের জাতীয় সংসদ নির্বাচনের আগে
নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ট্রেড স্যাংশন তো অনেক দূরের কথা, নতুন করে আর কোনো পিউনিটিভ মেজার্স নেওয়ার কোনো সম্ভাবনা এবং এটার বাস্তবতা বা কোনো প্রেক্ষাপট নেই। খালেদা জিয়ার জনপ্রিয়তার ভয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখতে উন্নত চিকিৎসা বঞ্চিত করে সরকার তাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার মুক্তি এবং বিদেশের উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার কিছু হলে দেশের মানুষ ক্ষমা করবে না। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে অংশ নেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী। সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, আবারও ভোট চুরির প্রকল্প বাস্তবায়ন করতে খালেদা জিয়াকে চিকিৎসা বঞ্চিত করে হত্যার চেষ্টা করছে সরকার। খালেদা জিয়ার মৃত্যু কামনা করে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে প্রমাণিত হয়েছে তিনি কতটা প্রতিহিংসাপরায়ণ এবং পরিকল্পিতভাবেই খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করছে সরকার। তাকে একটা উপযোগী একটা ঘরের মধ্যে রেখে তার খাওয়া দাওয়া সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করে তাকে আজকে মৃত্যুর থেকে ছেড়ে দিয়েছে বন্ধুগণ। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জীবনের যদি কোনো হুমকি আসে তাহলে এই দেশের মানুষ কখনো এই ঘৃণ্য ফ্যাসিস্ট লুটেরা সরকারকে ক্ষমা করবে না। এ সময় নেতারা দাবি করেন বিএনপি সংলাপের পথ বন্ধ করে নাই, আওয়ামী লীগই সংলাপ করতে চায় না, কারণ তারা কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করতে চায় না। আওয়ামী লীগ আরো সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এটা এখন আর জনগণের দল নাই, এটা এখন পুরোপুরি হবে ফ্যাসিবাদের ধারক বাহকে পরিণত হয়েছে। বন্ধুগণ, আজকে এরা এত ভীত, এত বেশি সন্ত্রস্ত যে এখন শুধু দেশত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে তারা ক্ষান্ত হয়নি, তারা আজকে এই দেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, যাদের গণতন্ত্রের ভিত্তি আছে, জনগণের ভিত্তি আছে, তাদেরকেও তারা মিথ্যা মামলা দিয়ে, গাড়ি মামলা দিয়ে, ঘরবাসী রায় দিয়ে তাদের বিরুদ্ধে সাজা প্রদান করছে। নেতাকর্মীদের জেলে পাঠিয়ে সরকার আন্দোলন দমন করতে চায় দাবি করে বিএনপি নেতারা বলেন, জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমেই সরকারকে পরাজিত করা হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 8 দিন বাড়িয়ে 120 দিন বা 4 মাস করা হচ্ছে। সন্তান প্রসবের আগে কিংবা পরে তারা এই ছুটি নিতে পারবেন। এ সময় কর্মস্থল থেকে পূর্ণ বেতনও পাবেন তারা। এসব বিধান রেখে শ্রম আইন সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও ছোট কল কারখানায় 15% কর্মচারীর সম্মতি থাকলে ট্রেড ইউনিয়ন করার বিধান রাখা হয়েছে আইনে। তবে এই সংখ্যা 3000-এর বেশি হলে 20% কর্মচারীর সম্মতি প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরও কয়েকটি আইনের অনুমোদন দেয়া হয়। সংশোধিত ইউনিয়ন পরিষদ আইনে চেয়ারম্যান মেম্বারদের মেয়াদ 5 বছর পূর্ণ হলে প্রশাসক নিয়োগের বিধান রাখা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব জানান মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। ট্রেনে ঢাকায় আসার স্বপ্ন পূরণ হচ্ছে দক্ষিণাঞ্চলের পদ্মা পাড়ের মানুষের। আগামীকাল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা ভাঙা অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে মুন্সিগঞ্জ, মাদারীপুর, শিবপুর ও ফরিদপুরের মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। উদ্বোধনের পর 3 জোড়া ট্রেন চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মাদারীপুর প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন আপেল মাহমুদ। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা 82 কিলোমিটার রেলপথ ট্রেন চলাচলে পুরোপুরি প্রস্তুত। এখন অপেক্ষা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন ঘোষণার। এজন্য মুন্সিগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রয়েছে 10টি স্টেশন। এর মধ্যে শেষ হয়েছে মাওয়া, পদ্মা, শিবচর ও ভাঙা স্টেশনের কাজ। সবগুলো স্টেশনের কাজ শেষ না হলেও পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ঢাকা ভাঙা অংশের উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী। এখানে যে ল্যান্ড অ্যাকুইজিশন থেকে শুরু করে যে আমাদের যে এমব্যাকমেন্ট করা হয়েছে, এমব্যাকমেন্টের মধ্যে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে, সে প্রযুক্তিগুলো
আমাদের দেশে ধরতে গেলে এটাই প্রথম। আসলে আমাদের দেশের যে অর্থনৈতিক জিডিপি সেটা 1% আবার বাড়িয়ে দিচ্ছে। সো এটা আমাদের জন্য, আমাদের যে ভবিষ্যৎ যা প্রজন্ম এই রেল লাইন এবং এই পদ্মা সেতুর মাধ্যমে অনেক উপকৃত হবে। সব এলাকার মানুষের মধ্যে উৎসাহ আছে, সব মানুষের মধ্যে আনন্দ আছে। আর শিবচর যেহেতু আমাদের পদ্মার পরে দুটো স্টেশন আমাদের মধ্যে পড়বে, শিবচর এবং পদ্মা স্টেশন, আমাদের তো এটার উপর অনেক বেশি মানে অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক বেশি উপকার পাবো। পাথরবিহীন রেলপথে ট্রেন চলবে 120 কিলোমিটার গতিতে। প্রধানমন্ত্রীর উদ্বোধনকে ঘিরে প্রস্তুতির কথা জানান প্রকল্প কর্মকর্তা। 100টা কোচ আমাদের আছে, সো এই কোচগুলো ইনশাল্লাহ এখানে থাকবে। এখানে যে ট্রেনগুলো চলবে এগুলো এখানেই থাকবে। এটা আপনার মনে রাখতে হবে, এটা মেনলি আমরা ঢাকা যশোরের জন্য করেছে এবং যশোর কানেক্টেড হলে বেনাপোল দিয়ে ইন্ডিয়া যাওয়া যাবে। এছাড়া এই রেলের একটা অংশ খুলনা যাওয়ার জন্য আমরা কানেক্ট করেছি। তো এই খুলনা ট্রেনও এখানে চলবে, আসার ট্রেনও এখানে আসার আছে, সুযোগ আছে। উদ্বোধনের পর 3 জোড়া ট্রেন চলবে বলে জানান প্রকল্প পরিচালক। ঢাকা থেকে মাও হয়ে ভাঙ্গা এই রুটে আপনারা ট্রেনে যাতায়াত করতে পারবেন এবং এই ট্রেনটা শুধুমাত্র ভাঙ্গা না, এটা ফরিদপুর হয়ে রাজবাড়ী হয়ে কুষ্টিয়া হয়ে পশ্চিমাঞ্চলের নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে যাবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা যশোর 172 কিলোমিটার রেলপথে ব্যয় ধরা হয়েছে 39,246 কোটি টাকা। আপেল মাহমুদ, এটিএন বাংলা। রাজধানীর শিশুদের আধুনিক ও মানসম্মত শিক্ষার জন্য 27টি দৃষ্টিনন্দন প্রাথমিক স্কুল করছে সরকার। এসবে থাকবে বিশ্বমানের পরিবেশ এবং সুবিধা। ব্যয় হবে 1100 কোটি টাকা। সরকারি স্কুলের প্রতি নগরবাসীকে আগ্রহী করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর প্রাথমিক বিদ্যালয়গুলো বরাবরই ছিল অবহেলিত। নতুন নকশা আর আধুনিক এমন ভবনে সেই ধারণা পাল্টে ফেলতে চাইছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ঢাকার 2 সিটি আর পূর্বাচলে প্রায় 1100 কোটি টাকা ব্যয়ে এমন 27টি দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয় করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে রাজধানীতে শিশুদের সুশিক্ষায় এমন উদ্যোগ নেওয়া হলো বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। একই রকম ডিজাইনে ধরেন লালবাগের যে ইতিহাস আছে, ঐতিহ্য আছে, ওখানে লালবাগে একটা স্কুল আমরা করতে চাই। গাবতলীতে কি আছে তার মধ্যে দিয়ে আমরা ওখানে একটা সুন্দর স্কুল করব। আমরা ভবন করতেছি সুন্দর সুন্দর, পড়াশোনাটা নাই। আগে ব্যাত ছিল, এখন ব্যাত নাই। আগে ভাঙা ঘর ছিল, এখন ভালো ঘর হয়েছে, পড়াশোনাটা ভালো নাই। 2026 সালের মধ্যে এসব দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ শেষ হবে। এতে 20,000-এর বেশি শিশু বিশ্বমানের প্রাথমিক শিক্ষা সরকারি স্কুলেই পাবে বলে জানান কর্মকর্তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি ঢাকা অচল করতে চাইলে জনগণকে সাথে নিয়ে তাদেরই অচল করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আয়োজিত শান্তি এবং উন্নয়ন সমাবেশে কথা জানান তিনি। আগামী জানুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশও দেন তিনি। রূপপুর যারা বন্ধ করতে চায়, ফখরুল মইনুরের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেব। সবই 2 চালান আসছে, 2 চালানি আমরা 2 ফখরুলের মাথা, কিছু গয়েশ্বরের মাথা, কিছু আব্বাসের মাথা, কিছু মইনামদের মাথা, রিজবি পাগলার মাথা লাফালে যেই লাফার মাথা ইউরেনিয়াম। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিএনপি চাইলে বিদেশ থেকে ডাক্তার আনতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তবে তার বিদেশ যাওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার বলে মনে করেন তিনি। সচিবালয়ে সিনেমা হল মালিকদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী। তিনি যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পায় সেজন্য সরকার আন্তরিক এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি করছে। দেশের সবচেয়ে ভালো একটি হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী তিনি চিকিৎসা নিচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে এইটুকুই বলা হয়েছে
যদি কোনো বাইরের ডাক্তারও আনার প্রয়োজন পড়ে তারা আনতে পারেন, আর বিদেশ পাঠানো সেটি আদালতের এখতিয়ার। পর্দা উঠল টিভি সংবাদ পাঠক পাঠিকাদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ডে। রাজধানীর এফডিসিতে প্রিলিমিনারি প্রেস মিটে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়েছে সেরা 30 জন সংবাদ উপস্থাপককে। আসরে প্রথম স্থান অধিকারী সংবাদ উপস্থাপককে দেয়া হবে নগদ 2 লাখ টাকা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। দেশে প্রথমবারের মতো সংবাদ উপস্থাপকদের নিয়ে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ডের আয়োজন করেছে এটিএন বাংলার ভাতৃপ্রতিম প্রতিষ্ঠান এটিএন নিউজ। বঙ্গভবনে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সোমবার রাজধানীর এফডিসির এটিএন বাংলা স্টুডিওতে অনুষ্ঠিত হয় এই আয়োজনের প্রথম রাউন্ড। আমাদের নেক্সট যে ইলেকশন আসছে, নির্বাচন, এটা আসলে কততম নির্বাচন? এটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংবাদ উপস্থাপন করছেন এমন 90 জন অংশ নিয়েছেন এই আয়োজনে। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। দেশসেরা বিচারকদের কঠোর পরীক্ষণের মাধ্যমে এদিন পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচন করা হয় 30 জনকে। এতে প্রথম স্থান অধিকারকারী পাবেন 2 লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারী 1 লাখ এবং তৃতীয় স্থান অধিকারকারীকে দেয়া হবে নগদ 50,000 টাকা ও ক্রেস্ট। সবাই সেরা, এখানে সবাই সেরার মধ্যে একজনকে সেরা আমাদেরকে নির্বাচন করতেই হবে। এই কারণে সেরার মধ্যে সেরা একজন থাকবে। বেস্ট নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ডস 2023 আমাদের টেলিভিশনের একটা প্রথম অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা এখানে চালু হবে এবং এটা সারা দেশে মনে হয় একটা দৃষ্টান্ত স্থাপন করবে। এমন আয়োজনের মাধ্যমে দেশের টেলিভিশন ইন্ডাস্ট্রি আরও উৎকর্ষতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। সংবাদ পাঠক বা পাঠিকা হচ্ছেন গিয়ে একটা টেলিভিশনের অ্যাম্বাসেডর। ওই প্রতিষ্ঠানকে তিনি প্রতিনিধিত্ব করেন, তার দ্বারাই কিন্তু ওই প্রতিষ্ঠানটি পরিচিতি লাভ করেন। যারা সংবাদ দেখেন তাকে দেখে কিন্তু সংবাদটি বারবার দেখবার চেষ্টা করেন। সব মিলিয়ে সংবাদ পাঠটা কিন্তু হয়তোবা খুব সহজ, কিন্তু এটা আমার কাছে মনে হয় খুব সহজ না হয় খুব কঠিন কাজ। তাই আজকে যারা এটিএন নিউজের এই আয়োজনে বেস্ট নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ডে যারা অংশগ্রহণ করছেন, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আগামী 4 নভেম্বর অনুষ্ঠিত হবে আয়োজনের গ্র্যান্ড ফিনালে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $10 বিলিয়ন নিচে নামলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সহায়তা নাও পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। রপ্তানি ও প্রবাসী ডলার আয়ের অন্যতম উৎস জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়ে এখনো ভালো অবস্থায় আছে। অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর অনুষ্ঠানে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD চেয়ারম্যান রেহমান সোবহান। প্রবাসী আয় হুন্ডিতে জমা হচ্ছে, যা বাংলাদেশের বাইরে। এতে যারা অর্থ পাচার করেন তাদের জন্য সুবিধা হচ্ছে বলেও জানান রেহমান সোবহান। তারপর ওইখান থেকে একটু রেমিটেন্স কমে গেছে। In actual practice, the arrival of remittance into the economy কমে নাই, because it is coming indirectly. এখন তো আমার each stage of the crisis এর উপরে এখন একটা ad hoc একটা intervention চলে আসছে এখানে। এটা তো কোনো একটা strategic vision এর মধ্যে আমি আমার এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট করছে এখানে, এটা দেখিনি। হতে পারে আছে, which has not been shared by us, shared with the public. You use politics as an instrument for advancing yourself. এবারে আন্তর্জাতিক সংবাদ। এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন অধ্যাপক ক্লাউডিয়া গোল্ডেন। সময়ের পরিক্রমায় নারীরা যেভাবে শ্রম বাজারে কিভাবে উপেক্ষিত হয়ে আসছে তা নিয়ে গবেষণা করে একটি বিশদ চিত্র তুলে ধরার জন্য তাকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার দিল রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। তার নাম ঘোষণার সময় নোবেল কমিটি জানায়, মার্কিন অধ্যাপক গোল্ডেন এ বিষয়ে 200 বছরেরও বেশি সময়ের তথ্য সংগ্রহ করেছেন। তুলে এনেছেন উপার্জন ও কর্মসংস্থানের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের বিষয়গুলো। মার্কিন এই অর্থনীতিবিদ এবং গবেষক 1946 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে চতুর্থ বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং প্রদর্শনী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বিশেষ অতিথি ছিলেন এমসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন LFMEABর প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর। এছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই প্রদর্শনীর অন্যতম লক্ষ্য হচ্ছে ক্রেতা, ব্র্যান্ড এবং সোর্সিং প্রতিনিধিদের সাথে বাংলাদেশের চামড়াজাত পণ্য, পাদুকা প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং সহযোগী শিল্পের মাঝে সেতু বন্ধন সৃষ্টি করা। 3 দিনব্যাপী এই আয়োজনে চামড়াজাত পণ্য প্রদর্শনীর পাশাপাশি থাকছে 3টি ব্রেকআউট সেশন, যেখানে 200-র বেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং দেশি বিদেশি অতিথিবৃন্দ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শতকরা 18% ও শিশু কিশোরদের মধ্যে 13% মানসিক রোগে আক্রান্ত। এর 92 ভাগই কোনো চিকিৎসা নেয় না, এমন তথ্য জানিয়েছে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃস্থানীয়রা এসব কথা বলেন। আমাদের যত হাউসহোল্ড আমরা সার্ভে করেছি তাদের মধ্যে 49.1% হাউসহোল্ড মেম্বার তাদের কোনো না কোনো সুইসাইডাল বিহেভিয়ার ছিল, এবং এই সুইসাইড কিন্তু আমাদের আসলে ইদানিং একটা খুব অ্যালার্মিং প্রসেস। মানসিক স্বাস্থ্য চিকিৎসা করার মতো মানসিক স্বাস্থ্যের বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে, তার চিকিৎসা করা সম্ভব এবং চিকিৎসায় মানসিক রোগ ভালো হয়, এবং আপনারা কেউ কুসংস্কারে আটকা পড়ে থাকবেন না। এবার ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক কমলেও লেনদেন বেড়েছে। প্রধান মূল্য সূচক 7 পয়েন্ট কমে ৬,২২৯ পয়েন্টে নেমে এসেছে। এছাড়াও সরিয়া সূচক কমেছে 1 পয়েন্ট। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 426 কোটি 10 লাখ টাকা, যা গতকালের চেয়ে 58 কোটি 26 লাখ টাকা বেশি। লেনদেন হওয়া 283টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 29টির, কমেছে 107টি এবং অপরিবর্তিত রয়েছে 147টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 13 কোটি 63 লাখ টাকার শেয়ার। হাত বদল হওয়া 124টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 25টির, কমেছে 54টি এবং অপরিবর্তিত রয়েছে 45টি কোম্পানির শেয়ারের দর। এবার বিশ্বকাপ ক্রিকেটের খবর। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। ধর্মশালায় বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে বললেন স্পিন বোলিং কোচ রাঙ্গানা হেরাত। এ সময় জস বাটলার জানান তার দল ঘুরে দাঁড়াতে চায়। এদিকে ম্যাচের আগে বাজে আউটফিল্ড নিয়ে আলোচনা চলছে দুই শিবিরে। কাল সকাল 11টায় শুরু হবে ম্যাচটি। আরও জানাচ্ছেন SM আশরাফ। বাংলায় একটি প্রবাদ আছে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। ধর্মশালা স্টেডিয়ামের অবস্থাটা তেমনই। বাহ্যিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে, তবে এখানেই ফিল্ডিং করতে গিয়ে একজন ক্রিকেটারের ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে। ঘাসে ফাঙ্গাস ধরেছে, আফগানিস্তান ম্যাচের পরই শোরগোল বেঁধে যায় তা নিয়ে। এসব মাথায় নিয়েই মাঠে নামতে হচ্ছে দুদলকে। যদিও বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ভাবনাটা একটু বেশি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে যেভাবে তারা উড়ে গেছে তাতে আত্মবিশ্বাসে চির ধরতে পারে। যদিও ক্রিকেটাররা বলেন একটা খারাপ দিন গেছে, ঘুরে দাঁড়াবেন তারা। Very much looking forward. We know we didn't play as well as we can in the last game, and you're always desperate to put that right, both individually and as a team. So there's plenty of hunger in the group, and we're excited to get back on the field. ইনজুরির কারণে এই ম্যাচও একাদশের বাইরে থাকতে পারেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। একাদশে পরিবর্তনের জোর সম্ভাবনা বাংলাদেশ শিবিরেও। আফগানদের বিপক্ষে 8 ব্যাটসম্যান নিয়ে খেলা সাকিব আল হাসানের দল এবার বোলার একজন বাড়াতে পারেন। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে মাহমুদুল্লাহর। Very important is that playing our brand of cricket. So with that approach and with the body language, so we need to play that same mindset with that same approach. So if we can play that brand of our cricket, so we are going to there's a chance of winning as well as succeed.
শক্তিমত্তা নিঃসন্দেহে এগিয়ে ইংলিশরা, কিন্তু বিশ্বকাপের ইতিহাস বলছে আগের 4 সাক্ষাতে দুদলই জিতেছে 2টি করে ম্যাচ। অর্থাৎ এবারও মাঠের সেরা পারফরম্যান্সটাই গড়ে দেবে বাংলাদেশ ইংল্যান্ডের ভাগ্য। এস এম আশরাফ, এটিএন বাংলা। চলতি বিশ্বকাপের প্রথম জয় পেতে নিউজিল্যান্ডের বিপক্ষে 323 রানের টার্গেটে ব্যাট করছে নেদারল্যান্ডস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 58 রান। এর আগে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 322 রান তোলে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ 70 রান করেন ওপেনার উইল ইয়ং। ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাডম করেন 53 রান। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রের ব্যাট থেকে আসে 51 রান। ডাচ বোলারদের মধ্যে ভ্যান মিকেরেন এবং আরিয়ান দত্ত 2টি করে উইকেট তুলে নেন। প্রতিযোগিতামূলক ম্যাচ থাকবে না জামাল ভুঁইয়াদের। এবারে পাটেক্স খেলার খবর। বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে আগামীকাল মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিজ্ঞ তপু বর্মন, তরুণ শেখ মুরসালিন এবং আনিসুর রহমান জিকোকে চূড়ান্ত দলে রাখেনি প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাবেরেরা। আগামী 12 সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে 2 দল। এরপর 17 সেপ্টেম্বর হোম ম্যাচের ভেন্যু বসুন্ধরা কিংসের মাঠে হবে 2 দলের ফিরতি লড়াই। এই 2 ম্যাচের সেরা দল পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। তবে মালদ্বীপের কাছে হেরে গেলে আগামী 12 মাস বাংলাদেশের জন্য ফিকার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ থাকবে না জানান জামাল ভুঁইয়ারা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সমঝোতা করবে না আওয়ামী লীগ, নির্বাচনের আগে জঞ্জাল সরানোর দাবি বিএনপির। মার্কিন প্রতিনিধি দলের সাথে আলাদা বৈঠক শীর্ষ নেতাদের। কাল উদ্বোধন ট্রেনে প্রথম যাত্রী হয়ে পদ্মা সেতু পার হবেন প্রধানমন্ত্রী। 2 পারে উৎসবের আমেজ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।